ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 11.2 এর সম্পূর্ণ অংশ। 11.1 এর জন্য প্রথম পার্টে যে আমরা আলোচনা শিখেছি সম্পূর্ণ আলোচনা এখানে কাজে লাগবে। তো যারা এই ভিডিওটি এখনো দেখোনি তারা প্রথম পার্টের ভিডিওটি দেখে ওইটা শিখে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। 11.2 আর 11.1 এর মধ্যে পার্থক্য হচ্ছে একটি নতুন নিয়ম আছে, ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতি 2। পদ্ধতি 2 হলো ঘড়ির কাঁটার বিপরীত নিয়ম। এখন ঘড়ির কাঁটার বিপরীত মানে হচ্ছে ঘড়ির কাঁটা তো একদিকে চলে, কোন দিকে চলে? ঘড়ির কাঁটা চলে হচ্ছে এই দিকে, আর আমরা যে অঙ্ক করব সেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে ঘূর্ণনশীল। তার মানে আমাদের বিন্দুগুলো এদিকে ঘূর্ণনশীল হতে হবে, এরকম, অর্থাৎ এদিক থেকে এরকম যাবে, অর্থাৎ ডিগ্রি যেরকম ঘুরে, ডিগ্রি কোন পরিমাপের একক আমরা যে এখান থেকে ডিগ্রি দিয়ে আমরা দেখেছি এরকম 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 ঘুরে এইভাবে ঘূর্ণনশীল অবস্থায় ধরে রেখে তারপরে আমাদের পদ্ধতি 2 শিখতে হবে। এখন পদ্ধতি 2 এর শিখতে গেলে আমরা এখন যে কাজটা করব, কয়েকটা বিন্দু ধরে নেব। মনে করলাম এটা হচ্ছে একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, আমি এখানে একটা বিন্দু ধরলাম এ বি, এখানে ধরলাম এক্স ওয়াই, এখানে ধরলাম পি কিউ, এখানে ধরলাম সি ডি, এখানে ধরলাম এম এন। আমরা যে বিন্দুগুলো ধরেছি সেই বিন্দুগুলো খেয়াল করতে হবে, যে বিন্দুগুলো ধরেছি সেই বিন্দুগুলো নিয়ে আমরা কাজ করব। এখন পদ্ধতি 2 বলতে এখানে বা পদ্ধতি 2 বলতে কি বোঝানো হয়েছে সেটা আমরা একটু দেখব। আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে যদি আমরা ঘুরি, এইভাবে ঘুরি, তাহলে এর পরবর্তী বিন্দুটা কোনটা পড়ে? এর পরবর্তী বিন্দুটা পড়ে এইটা, এদিকে না কিন্তু এদিকে। তার মানে এদিকে যদি যাই তাহলে আমার এই বিন্দু পড়ে, এই বিন্দু থেকে আমি যদি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরতে চাই তাহলে আমার এই বিন্দু আসে, তারপরে এই বিন্দু আসে, তারপরে এই বিন্দু আসে, তারপরে আবার এই বিন্দু, অর্থাৎ সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে। আমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারবো। আমি যদি এখান থেকে শুরু করতে চাই, এখান থেকে শুরু করলে আমার এর পরবর্তী বিন্দুটা কোনটা হবে? এটা। এরপরে কোনটা হবে? এটা। তারপরে এটা, তারপরে এটা। আমি যদি এখান থেকে শুরু করি তাহলে হবে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। মোট কথা আমরা যাতে উল্টো দিক থেকে ঘুরে আসি এবং সবার কাছে যায়, সবার কাছে যায়। তার মানে একটা ক্ষেত্র হতে গেলে কি সম্পূর্ণ বদ্ধ হতে হয়। তো আমরা যদি এখান থেকে শুরু করি সাপোজ, তাহলে আমাদের এখান থেকে এর কাছে যেতে হবে, তারপরে এর কাছে যেতে হবে, তারপরে এর কাছে, তারপরে এর কাছে, তারপরে এখান থেকে এর কাছে, তারপরেই কিন্তু ক্ষেত্রটা হবে। সে চতুর্ভুজ হোক, ত্রিভুজ হোক, পঞ্চভুজ হোক, ষষ্ঠসরল যা হোক না কেন, যত বহুজ হোক না কেন, অর্থাৎ বহুভুজ, একটা ক্ষেত্র হলেই তার সব শীর্ষ বিন্দুগুলো যদি আমরা পাই তাহলে তার ক্ষেত্রফল আমরা এই ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে যে রুলস সেই রুলসে করব, তাহলে খুব সহজেই হয়ে যাবে এবং খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো আমরা এখন সেটা পরীক্ষা করতেছি কিভাবে করতে হবে। তো আমরা যে ক্ষেত্রটা নিব তার ক্ষেত্রফল এইভাবে বের করব, 1/2। এটা মড চিহ্ন বলে এটাকে। আমরা যে কোনো একটা নিয়ে শুরু করব। তা আমরা প্রথমে দুটোই পজিটিভ আছে এরকম জায়গা থেকে শুরু করলাম। এটা হচ্ছে কি এ বি। তো আমরা উপরের দিকে এ নিব, নিচের দিকে বি নিব, অর্থাৎ উপরে এক্স গুলো নিব আর নিচে নেব হচ্ছে ওয়াই গুলো। এখন আমার এর পরবর্তী বিন্দুটা হলে কোনটা হতো? এটা। তাই এই বিন্দুটা আমার কি আছে? এক্স, এখানে ওয়াই। তারপরের বিন্দুটা কত আছে? পি কিউ। তাহলে আমি এখানে নিব পি কিউ। তারপর আমি এরপরে কোনটা নেব? এটা সি ডি, সি ডি। এরপরের বিন্দু কোনটা? এটা এম এন, এম এন। এরপরের বিন্দুটা এটা, তাহলে এ বি। আমি যেখান থেকে শুরু করব সেই পর্যন্ত এসে তারপরে শেষ হবে। এ বি দিয়ে শুরু করছিলাম, শেষের বিন্দু আবার এ বি দিয়েই শেষ করেছি। তার মানে আমরা এইভাবে ঘুরে এসে সম্পূর্ণ কমপ্লিট করেছি। এরপর আমাকে কি লিখতে হবে? বর্গ একক। যেহেতু এখানে কোনো একক দেওয়া থাকবে না, বিন্দুর মধ্যে কোনো একক থাকে না, এজন্য এখানে সবসময় এককই উল্লেখ করতে হবে, অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক। তো আমরা এখন এটা দিয়ে কিভাবে ক্ষেত্রফল বের করব আমরা শুধু লিখলাম মাত্র। এখন এই 1/2 ঠিক রাখবো, ক্রস আর গুণন ভাবে করব, অর্থাৎ আর গুণন বলতে এখান থেকে আমরা শুরু করব। আমরা যদি এ দিয়ে শুরু করি, অর্থাৎ উপরেরটা দিয়ে শুরু করি, তাহলে এটার সাথে এটা গুণ করব। এটার সাথে এটা গুণ করলে কি হয়? নিশ্চয়ই এ ওয়াই হয়, এ ওয়াই। এরপরে এটার সাথে এটা প্লাস, এটার সাথে এটা করলে কি হয়? এক্স কিউ। এটার সাথে এটা করলে কি হয়? পি ডি
এটার সাথে এটা করেছি আমরা এখন এখন এটার সাথে এটা CN এটার সাথে এটা প্লাস MB আমার কথাটা খেয়াল করতে হবে আমরা যা করেছি সেটা উপরের গুলো নিয়ে শুরু করেছিলাম উপরের গুলো নিয়ে শেষ পর্যন্ত গিয়েছি সবগুলো কি করেছি যোগ করেছি তার মানে উপরেরটা দিয়ে যখন করব তখন হচ্ছে সব যোগ করব এখন নিচের দিক থেকে যখন শুরু করব তখন সবার আগে একইভাবে বিয়োগ হবে তাহলে আমার এখানে কি আছে bx তাহলে মাইনাস bx এটার সাথে এটা করলে কি হবে মাইনাস y এর সাথে p মাইনাস এর সাথে এর তার মানে QC এর সাথে এর DM এর সাথে এর NA বর্গ একক আমার কথা বুঝতে হবে এখানে যেহেতু সব নিউমেরিক্যাল থাকবে তখন আমার এখানে সব সংখ্যা বসলে আমাদের একটা সংখ্যায় পরিণত হয়ে যাবে সেটাই আমাদের উত্তর হবে এখন আমরা যখন এটা করব তখন শুধু খেয়াল রাখবো এর নিচেরটা যখন গুণ করব তখন এর সামনে বিয়োগ হবে অর্থাৎ এর কোনোটাই যদি মাইনাস এখানে যদি একটা মাইনাস থাকতো তাহলে আমার এই ডির সাথে যেটা গুণ হয়েছে তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যেত তো আমরা সবগুলো প্লাস নিয়েছি এখন দেখি এইটা যখন আমাদের হবে তখন আমরা কি করব এটা যোগ বিয়োগ করে যা হয় তাই আমাদের উত্তর হবে তাহলে টার্গেটটা কি আমরা যখন নিব এই উল্টো ভাবে একদম বিপরীত ভাবে ঘড়ির কাঁটার উল্টো দিকে নিয়ে বিন্দুগুলো সাজাবো কেউ যদি এরকম অ্যারো সাইন দিয়ে দেখাতে চাও দেখাতে পারো না দেখালেও কোনো সমস্যা নেই এদিকে এরকম ছিল এরকম ছিল এরকম ছিল এখন আমরা এখানে যে বিন্দুগুলো নিয়েছি সেগুলো ইচ্ছা মতো নিয়েছি A B C D P Q M N যা খুশি নেওয়া যায় সূত্র প্রমাণ করার জন্য বা দেখানোর জন্য আসলে এখানে আমরা 5টা না নিয়ে 4টা নিতে পারতাম 3টা নিতে পারতাম 6টা নিতে পারতাম যে কোনো একটা নিলেই হবে আসলে সবগুলো একইভাবে আমাদের করতে হবে এখন এই বিন্দুগুলো বইয়ের মধ্যে x1 x2 x3 y3 4 3 এইভাবে 3 4 5 এইভাবে দিয়ে প্রকাশ করা হয়েছে তা আমরা এইভাবে দিয়েছি যাতে 1 2 ঝামেলা না আসে তো আশা করি এই সূত্রটা সবাই বুঝতে পেরেছো আমরা যখন অঙ্ক করব অঙ্ক করলেই এখনই বুঝতে পারবো যে আসলে এই অঙ্ক কিভাবে করতে হয় তো আমরা এতক্ষণ সূত্র শিখলাম এখন এর প্রয়োগ শিখব তো এখন আমরা প্রয়োগ শিখতে গেলে এখানে যে অঙ্কগুলো আমি নিয়েছি মূলত আমি এই 4টা অঙ্ক করে দিব তাহলেই তোমাদের 11.2 এর সব অঙ্ক হয়ে যাবে আর যে অঙ্কগুলো বাকি রেখেছি এগুলো এই পদ্ধতি 2 এর আন্ডারে অর্থাৎ এগুলো শিখলে পারবে আরও কিছু অঙ্ক আছে যেটা 11.1 এর অনুরূপ আমি আবারও বলছি 11.1 এর যে অঙ্কগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো না পারলে এখানকার অঙ্ক পারা যাবে না অর্থাৎ আমার এখানে এই অঙ্ক করতে গেলেও 11.1 এর অঙ্কই লাগবে তো যারা এখনো ভিডিওটি দেখোনি তারা ওই ভিডিওটি দেখে দূরত্ব নির্ণয় করার সূত্র শিখে এসে তারপরে এই অঙ্কগুলো করলে বেশি ভালো তো আমরা এখন দেখি 4 নম্বর অঙ্কে কি আছে A B C D এই 4টা বিন্দু দেওয়া আছে আর বলছে কি এর ক্ষেত্রফল বের করতে তো আমরা পদ্ধতি 2 ব্যবহার করব পদ্ধতি 2 ব্যবহার করতে গেলে আমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই বিন্দুগুলোকে আনুপাতিক হারে বসায় নিতে হবে তো আমরা যদি বসায় দেখে নিতে হবে যে এটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে A B C D দেখেই আমরা সরাসরি ওটা বসায় দিতে পারবো না এমন হতে পারে এরপরে C বসতেছে এরপরে B বসতেছে বা এরপরে D বসতেছে যে কোনোটাই বসতে পারে তো আমরা এটা পরীক্ষা করে নিব যে এটা কোন দিকে বসে তো আমরা এখন যদি এই -a0 -a যে কোনো একটা একক আমরা মনে করি 5 একক বা 7 একক বা 3 একক -a মানে কি বাম দিকে তো আমি এদিকে নিলাম 0 মানে এর উপরে এরকম কোনো এক জায়গায় থাকবে আমি এখানে লিখলাম a এরপরে দেখো কি আছে 0 - a 0 - a মানে এদিকে আসবে b এখন কি আছে c আছে a0 তার মানে এই ডান দিকে a0 তার মানে এটা c তারপরে কি আছে d d হচ্ছে 0a তার মানে উপরের দিকে d তার মানে আমরা যে কোনো বিন্দু দিয়ে আমি বারবার বলছি যে কোনো বিন্দু দিয়ে আমরা শুরু করব a বিন্দু দিয়েই শুরু করতে হবে এমন কোনো কথা নেই তো আমরা দেখলাম এটা এইরকমই যাচ্ছে তার মানে d এর পরে a এর পরে b b এর পরে c c এর পরে d এইভাবে যে কোনো একটা দিয়ে আমরা শুরু করব তো আমরা এটা দিয়ে শুরু করতে চাই c দিয়ে শুরু করতে চাই তাও কোনো সমস্যা নেই আমরা লিখব চতুর্ভুজ A B C D এর ক্ষেত্রফল তো আমরা যদি ক্ষেত্রফল বের করি তাহলে কিভাবে বের হবে আমরা যদি C দিয়ে শুরু করি সমানটা আমি নিচে দিলাম এখানে C দিয়ে যদি আমরা শুরু করি হাফ C এর এখানে কি আছে C এর এখানে আছে A0 আমি যদি এখানে এগুলো লিখে নিই তাহলে আরো ভালো হয় D হচ্ছে 0 A
আর এটা হচ্ছে মাইনাস এ 0 আর এটা হচ্ছে 0 মাইনাস এ। তার মানে আমি সি দিয়েছি প্রথমে এ এখানে 0, তারপরে নিশ্চয় আমার উল্টো দিক যেতে হবে। উল্টো দিক মানে এরপরে কোন বিন্দু? এই বিন্দু ডি হচ্ছে 0 এ। তারপরে আমার কোন বিন্দু? এখানে এ বিন্দু হচ্ছে মাইনাস এ 0। তারপরে হচ্ছে বি বিন্দু, বি হচ্ছে 0 মাইনাস এ। তারপরে আবার আমার সি বিন্দু নিতে হবে, যেখান থেকে শুরু করব তার কাছে ফিরে এসে শেষ হবে। তাহলে এটা কি হবে? বর্গ একক। আমরা একটা জিনিস খেয়াল করব, কেউ যদি এ দিয়ে শুরু করে তার কোনো সমস্যা নেই, কেউ যদি ডি দিয়ে করে, কেউ বি করলো, যে কোনোটা দিয়ে শুরু করলে হবে। শুধু কথা হচ্ছে একটাই, এই সূত্রটা ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে দিয়েই শুরু হবে। তো আমরা এখানে বসিয়ে দিয়েছি, বসায় দিয়ে এখন আমরা যা শিখেছিলাম সেটা আমরা কি করব, প্রথমে এই হাফ বসাবো, তারপরে এই উপরের দিক থেকে শুরু করব। তো এটার সাথে এটা গুণ করলে কি হয়? এ স্কোয়ার। এটার সাথে এটা গুণ করলে হয় 0, প্রথম দিকে সব প্লাস। এটার সাথে এটা গুণ করলে হয় মাইনাস এ, তার মানে কত হয়? এ স্কোয়ার প্লাস, তার মানে এই প্লাসটা থেকে গেল এ স্কোয়ার। এইটার সাথে এটা গুণ করলে হয় প্লাস 0। এখন আমরা এদিকের সাথে এদিকে করব, এটার সাথে এটা গুণ করলে কি হয়? 0, তাহলে মাইনাস 0। এটার সাথে এটা গুণ করলে হয় মাইনাস এ স্কোয়ার, আর সূত্রের মাইনাস আর সূত্রের মাইনাস, তাই আমার এটা কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। এটার সাথে এটা করলে কি হয়? 0, তাহলে মাইনাস 0 লিখলাম, এই মাইনাস দিলাম সূত্রের। এখানে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস, আমি প্লাসটা পরে হিসাব করি। এ আর এতে হয় এ স্কোয়ার, আর এখানে একটা মাইনাস আছে আর এই একটা মাইনাস, তাহলে মনে হয় মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার। তাহলে আমার হয়ে গেল বর্গ একক। এখন জাস্ট এটাকে আমরা যোগ করব, তাহলে আমার কি হয়? 2 ইন্টু একটা এ স্কোয়ার, দুটো, তার মানে 3টে, তার মানে 4টে, তার মানে 4টে এ স্কোয়ার, একটা, দুটো, 3টে, 4টে। তাহলে এই 4 আর 2 দেখো কাটাকাটি হয়ে যায়, তাহলে এটা দুটো কাটলে হয়ে যায় 2 এ স্কোয়ার বর্গ একক। বর্গ একক খুব ইজি, একদম ইজি, শুধু মনোযোগ দিলেই হয়ে যাবে। এটা কোনো কঠিন বিষয় না। যে কোনো ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে আমরা এভাবে বের করতে পারি এবং এভাবেই করব, কারণ এটাই হচ্ছে সহজ। যদি কখনো নিয়ম উল্লেখ করে দেওয়া থাকে বাহু নির্ণয়ের মাধ্যমে, তখন বাহু নির্ণয় করে করতে হবে। তখন হয়তো ত্রিভুজের দুটো ত্রিভুজে ভাগ করে নিতে হবে, বা একটা ত্রিভুজ থাকবে, বা একটা চতুর্ভুজ থাকবে, বা আয়ত থাকবে, তখন ওইভাবেই তোমাকে হিসাব করে নিতে হবে। এখন আমরা 7 নম্বর অঙ্কটা দেখব। 7 নম্বর অঙ্কে কি আছে? 7 নম্বর অঙ্কে আছে এ বি সি এর মান আছে, প্রশ্নে বলে দেওয়া আছে এ বি এসি এর দ্বিগুণ। কার দ্বিগুণ? এসি এর দ্বিগুণ। তাহলে যখন এসি এর দ্বিগুণ বলছে তাহলে এসি এর সাথে 2 বসবে, আর এ বি এর সাথে কিছুই বসবে না, মাঝখানে বসবে সমান। তো এই অঙ্কটা 11.1 মূলত ছিল, তারপরেও আমরা এখানে আবার আছে দেখে করে দিচ্ছি। তো আমরা এখানে কি লিখব? দেওয়া আছে বা শর্ত মতে কি আছে? এসি এর দ্বিগুণ, তো আমার এসি এর সাথে 2 বসবে, 2ac সমান হচ্ছে শুধুমাত্র ab। তো আমরা এখন কি করব? 11.1 যে সূত্রের সাহায্যে অঙ্ক করেছি সেই সূত্রে এখানে বসাই দিব। তাহলে আমাদের এখানে সূত্র বসালে কি হয়? 2 রুট অফ ac, a এর সাথে হচ্ছে c, তার মানে হচ্ছে a - 5 তার স্কোয়ার, প্লাস এখানে আছে a + 1 তার সাথে এটা, তার মানে +1, চিহ্ন চেঞ্জ হয়ে গেল সূত্রের কারণে, স্কোয়ার সমান। এরপর হচ্ছে ab হচ্ছে এই হচ্ছে a আর এই হচ্ছে b, তার মানে রুট অফ এখানে হচ্ছে a, এটা মাইনাসে প্লাস, তার মানে 6 তার স্কোয়ার, প্লাস এখানে আছে a + 1 তার সাথে +3 তার স্কোয়ার। এখানে সূত্রের কারণে ওই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এখন কি করব? এটাকে বর্গ করে দিব, কারণ এই রুট দুই পাশে রুট থাকলে আমরা বর্গ করি তাহলে উঠে যায় রুট, তার মানে এখানে 2 আছে গুণাকারে, তাহলে এটা বর্গ করলে হয় 4। এখন দেখো এটার ভিতরে যা আছে আমরা সরাসরি সূত্রে বসাই দিই, তাহলে আমাদের লাইন কমবে। তো এখানে আমাদের কি আছে? a স্কোয়ার, a - b হোল স্কোয়ার, তাহলে 2ab + b স্কোয়ার, প্লাস এখানে আমরা একবারে সূত্র বসানোর জন্য যোগ করে 2 হয়, এই জন্য আমরা ধরে নিলাম। তো এখানে a স্কোয়ার প্লাস 2a ইন্টু b প্লাস b স্কোয়ার। এখন এর ডান পাশে আসি, ডান পাশে কি আছে? রুট আর স্কোয়ার তো কেটে গেল কারণ আমরা বর্গ করেছিলাম, তাহলে এর ভিতরে আমাদের একইভাবে সূত্র বসাতে হবে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 6 প্লাস b স্কোয়ার
প্লাস এখানেও একইভাবে আমরা যোগ করে নিই, এটা হবে 4, তার মানে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার। কী করেছি আমরা? বর্গ করেছি, অবশ্যই লিখে দিতে হবে। এখন সবাইকে এক পাশে নিয়ে আসতে হবে। তো এক পাশে নিয়ে আসার আগে আমরা এখানে ক্যালকুলেশন করে নিব, অর্থাৎ লাইন যতই বেশি হোক না কেন ক্যালকুলেশন করে নিলে সহজ হবে। এ স্কোয়ার 2a স্কোয়ার, এখানে -10a আর এখানে কত আছে 4a, তার মানে হচ্ছে -10 থেকে 4 গেলে থাকে -6a, এখানে আছে 25 আর এখানে কত আছে 4, তার মানে হচ্ছে 29 সমান এখানে কি আছে a স্কোয়ার 2a স্কোয়ার, এখানে আছে 12a, এখানে আছে 8a, তার মানে +20a, এখানে আছে 36 আর এখানে হচ্ছে 16, 36 আর 16 হচ্ছে 6 6 12 2 আর হচ্ছে 52, তার মানে হচ্ছে এটা প্লাস। এখন আমরা কি করব? সবাইকে এক পাশে নিব। সবাইকে এক পাশে নেওয়ার আগে এখানে গুণ করে ফেলি, বা এটার সাথে এটা 8a স্কোয়ার, এটার সাথে এটা 4 6 24 24a, এটার সাথে এটা 3 নং 4 নং 36-এর 6, 4 দুগুণে 8 আর হচ্ছে হাতে 3, তার মানে 4 নং 36 8 আর 3 11, এটার সামনে হচ্ছে প্লাস। তাহলে এটা আমরা বাম পাশে নিয়ে আসতে চাই। বাম পাশে নিয়ে আসলে কি হয়? -2a স্কোয়ার, এটা হয় -20a আর এটা হয় 52, তার মানে আমরা এখন সবাইকে বাম পাশে নিয়ে আসলাম। এখন যোগ বিয়োগ করব, যদি যোগ বিয়োগ যায় তাহলে এখানে আছে 8a স্কোয়ার, এখানে আছে -2a স্কোয়ার, তাহলে কত হলো 6a স্কোয়ার, এখানে আছে মাইনাস কত 24a আর এখানে আছে -20a, তার মানে আছে দুটো একসাথে করতে হবে 44a, তারপরে এখানে আছে 116 আর এখানে আছে 52, 6 আর এখানে 2 2 আর কত হলে 6 হয় 4, হাতে কিছু থাকে না, 5 আর কত হলে 11 হয়, 5 আর 6 11, তার মানে এটা ডান পাশে হলো 0। এখন দেখো সবগুলো জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে কি করব? উৎপাদকে বিশ্লেষণ করবই, তারপরেও আমাদের এখানে কমন গেলে কমন নিয়ে নিতে হয়। তাহলে আমাদের এখানে সবার থেকে 2 কমন যায়, তাহলে 2 কমন নিলে এটা হয় 3a স্কোয়ার, এটা হয় 22a আর এটা থাকে কত 64 থেকে যদি অর্ধেক করি তাহলে থাকে 32, 0। এই 2কে আমরা ডান পাশে পাঠাবো, তাহলে 0 হয়ে যায়। তাহলে আমার এখানে কি থাকে? এখানে থাকে 3a স্কোয়ার, এটাকে আমরা মিডল টার্ম ব্রেক করব। 3 আর 32 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6 আর 3 তিরিকে 9, তার মানে 96, এটাকে ভাঙে আমাদেরকে বানাতে হবে। তা আমরা যদি 16 আর হচ্ছে 6 36, 6 6 36-এর 6, 6 ওকে 6 আর হচ্ছে 3 9, তার মানে এটা সরাসরি হয়ে গেল। একাধিকবার নেওয়ার পরেও হতে পারে। তো আমরা এখানে জানিয়েছি 16 আর 6, এটা নিলেই হয়ে যাবে। তাহলে -6a আর হচ্ছে -16a -32 সমান 0। তাহলে আমার এখান থেকে কি কমন যায়? 3 কমন যায়, 3a কমন যায়, তার মানে এখান থাকে a আর এখানে থাকে 2, এখান থেকে মাইনাস আমার 16 কমন যায়, তাহলে a, এটা মাইনাসে প্লাস, এখানে মিস্টেক হয়েছে আমাদের, এখানে কি হবে প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, তার মানে এখানে এসে কত হয় 16 থেকে, তাহলে আমাদের এটা কত হয় মাইনাস প্লাসে মাইনাসে -2 সমান 0। তাহলে বা এখানে a -2, এটার সাথে এটা বিয়োগ করলে আমাদের কত হয়? তাহলে এখানে থাকে 3a আর এখানে থাকে -16 সমান, সরাসরি এখানে পেয়ে যায় a -2 = 0 বা a = 2, আর অথবা এখানে আছে 3a -16 = 0 বা a = 16/3। এটাকে যদি কেউ ভাগ করে যেতে চায় 3 5 15, তাহলে 1/3। তার মানে আমাদের এখানে এর মান যা চেয়েছিল আমাদের এর মান হয়ে গেল। এর মানে একাধিক হলে কোনো সমস্যা নেই, এর মানে আমরা একাধিক নিতে পারি। এখন আমরা 9 নম্বর অঙ্ক করব। 9 নম্বর অঙ্কে আছে আমাদের এখানে 3টা 4টা 5টা বিন্দু দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে বহুভুজ। এর ক্ষেত্রফল বের করতে বলছে 11 বর্গ একক। 9 আর 10 একই ধরনের, কিন্তু এখানে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে আবর্তিত এটা বলা আছে আর এখানে বলা নেই। তো বলা না থাকলে আমরা কি করব? নিজেদেরকে প্রুফ করার জন্য চেক করে নিব। তো চেক করার জন্য আমরা কি করব? আনুপাতিক হারে বসাই দিব। এখানে আমার কি আছে? এখানে আছে 2 - 3, 2 - 3,
2 এদিকে -3, তার মানে আমি এখানে আনুপাতিক হারে ধরে নিলাম a, তারপর হচ্ছে 3 - 1, 3 এদিকে আরও সরবে, তার মানে -1 এখানে হবে, এটা b, তারপরে কত আছে 2 0 2 0 এর উপরে c, তারপরে কি আছে -1 1, তার মানে এটা এসে একটু উপরে গেছে, এটা হচ্ছে d, তারপরে আছে কত -2 -1, তার মানে এরকম জায়গায় -2 -1, তার মানে ই। খেয়াল করে দেখো এটা সিকোয়েন্সলি আছে, তার মানে এটা চেক না করলেও একই উত্তর হতো, কিন্তু চেক করে নেওয়াটা প্রয়োজন। তো আমরা এখন কি করব, বসায় দিব, যে কোনো একটা বিন্দু নিয়ে শুরু করি, জাস্ট সরাসরি ক্ষেত্রফল। তো আমরা এখানে প্রথমটাই বসাতে পারি, যেহেতু সংখ্যা এত চিন্তা ভাবনার কিছু নেই। এখানে হচ্ছে 3 - 1, এখানে হচ্ছে 2 0, এখানে হচ্ছে -1 1, এটা হচ্ছে -2 -1, এরপরে প্রথমটা আবার বসবে 2 - 3 বর্গ একক। আমরা যখন এটা গুণ করব বা এটা বসাবো, তখন খেয়াল করবো এটা যেন মোটামুটি একটা পাশাপাশি ডিস্টেন্স যেন ঠিক থাকে। ডিস্টেন্সটা ঠিক না রাখলে আমাদেরই ভুল হতে পারে। এখন আমরা এটা গুণ করে দিব। তো এটা গুণ করলে উপরেরগুলোর সাথে সব পজিটিভ প্লাস ছিল, তার মানে এখানে মাইনাস আছে, মাইনাস থেকে যাবে, এটা 0, এটা হচ্ছে 2, এটার সাথে এটা মাইনাসে মাইনাসে +1ই হয়, এটা মাইনাসে মাইনাসে +6। এখন এই দিক থেকে যদি আমরা আসি, এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে সূত্রের একটা -9 তার মানে এটাও প্লাস হবে, +2, এটার সাথে এটা +0, এটার সাথে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে এটা হয় 2, এটাও প্লাস হয়ে যায়, তার মানে এটাও 2 থাকে, তার মানে এটা বর্গ একক। এখন আমরা এটা শুধু যোগ করে দিব, যোগ করে দিলে যা হয় সেটাই উত্তর হবে। তো আমার এখানে হচ্ছে 1/2, এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে এখানে থাকলো হচ্ছে 6 এর 1 7, 7 আর 9 হচ্ছে 16, 16 আর হচ্ছে 2 18 20 22, তার মানে 22 বর্গ একক। এখানে লিখে দেওয়াই ভালো, বর্গ একক। এখানে তাহলে ভাগ করলে কত হয়, 2 দিয়ে যদি এটা কাটাকাটি করি তাহলে 11 বর্গ একক। একদম ইজি ব্যাপার। এই যে আমাদের যা দেখাতে বলছিল সেটা দেখানো হয়ে গেছে। তাহলে আমরা কি লিখব, অতএব বা সরাসরি লিখে দাও শর্ট। তার মানে আমাদের এই যে ক্ষেত্রফল বের করতে হবে, এই ক্ষেত্রফল বের করার সিচুয়েশন সিস্টেম সবই একই। এখন আমরা 10 নম্বর অঙ্ক করব। 10 নম্বরই এই পাঠের শেষ অঙ্ক। এই 10 নম্বরে কি আছে, এ বি সি ডি এর মান দেওয়া আছে। এ ডি এর মানের মধ্যে দেখো ছোট্ট করে একটা পি দেওয়া আছে। বলছে বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। এর অর্থ হচ্ছে এটা আমাদের আর চেক করার কোনো প্রয়োজন হবে না। এবিসিডি এর ক্ষেত্রফল এবিসি এর দ্বিগুণ। কার দ্বিগুণ? এবিসি এর দ্বিগুণ। তাহলে আমরা যখন বসাবো তখন এবিসি এর সাথে 2 গুণ বসাবো, তাহলে আমাদের সহজেই হয়ে যাবে। তাই এখানে একদম ইজি বিষয়। আমরা দেখি কিভাবে এটা করা যায়। তো আমরা সরাসরি শর্ত মতেই বসাই দিব। শর্ত মতে চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল সমান দেওয়া আছে কি 2 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তো আমরা এটা বসাই দিব। এখন বসাই দিলে সহজেই হয়ে যাবে। আমাদের যে সিস্টেম ছিল, যে পদ্ধতি 2 আমরা শিখেছিলাম, এটা বসাই দিব। 1/2 এখানে প্রথমে এ, তার মানে 3 4, বি -4 2, সি 6 -1, ডি, ডি হচ্ছে পি 3। আমাদের আবার প্রথম বিন্দুটা নিতে হবে, তার মানে 3 4। এরপর সমান, এ পাশে 2 ছিল, আমরা 2 বসালাম, ইন্টু এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করার জন্য আমরা আর একটা হাফ দিয়েছি। তাহলে এ বি সি এই তিনটা, তার মানে প্রথমে হচ্ছে 3 4, তারপর হচ্ছে -4 2, তারপর আছে কত 6 -1, তারপর আমরা আবার ডি নিয়ে ফেলবো না, আবার প্রথমে এ 4 মানে 3 4 এটা আমরা নিব। তাহলে এখন শুধু ক্যালকুলেশন করলে এর উত্তর বের হয়ে যাবে। পি এর মান বের করতে হবে, যেহেতু এক জায়গায় পি আছে তাহলে বের হয়ে যাবে। তাহলে বা এই 1/2 বসালাম, এরপরে এখানে এটার সাথে এটা গুণ করলে হয় 3 × 6, এটার সাথে এটা গুণ করলে হয় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তার মানে হচ্ছে 4, এটার সাথে এটা 3 6 18, তার মানে +18, এটার সাথে এটা +4p। এখন নিচের দিকে আসো, নিচের দিকে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +4 4 16, এটার সাথে এটা গুণ করলে -12, এটার সাথে এটা গুণ করলে মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাবে, তার মানে p, এটার সাথে এটা -9। ডান পাশে এই 2 আর এই 2 কেটে গেল।
তাহলে আমার এখানে থাকে এটার সাথে এটা গুণ 6, এটার সাথে এটা গুণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 4, এটার সাথে এটা 4 ছক 24 প্লাস 24, এটার সাথে এটা মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাবে, সূত্রের মাইনাস আর ওই মাইনাস, তার মানে 16, এটার সাথে এটা মাইনাস 12, এটার সাথে এটা প্লাস 3। তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, আর এই 12 এর আগে মাইনাস রয়েছে কারণ নিচের দিকে বসানোর সময় মাইনাসই হয়। তাহলে আমরা এখন কি করব, ক্যালকুলেশন করব। এই 2 আমি আপাতত রেখে দিলাম। এখানে হচ্ছে 6 আর 4 10 আর 8 18, তার মানে হচ্ছে 28 আর এখানে থাকে কত 4, এখানে থাকে 16 থেকে যদি 12 বাদ দিই তাহলে থাকে 4, এই 4 আর এখানে হয়েছিল 28 32 থেকে 9 গেলে থাকে 23 23, এখানে 4p আর এই একটা p 5p বসে দিলাম। ক্যালকুলেটর দিয়ে বের করলে কোনো অসুবিধা নেই, আমার তো এখন ক্যালকুলেটর নেই। এটা হচ্ছে কত 10, এটা হচ্ছে 24, তার মানে 34 34 আর 16 হচ্ছে 50 50 আর 3 53 53 থেকে 12 বাদ গেলে থাকে 41 41। তাহলে আমি এই 2কে ওই পাশে পাঠাবো এখন, তাহলে বসালে এই 41 গুণ হয়ে যায়, তার মানে 23 প্লাস 5p এটা হয় 82। তাহলে আমার এই 23 ওর পাশে যাবে, তার মানে 5p সমান হচ্ছে 82 মাইনাস 23। তাহলে 5p সমান আমার এটা বিয়োগ করলে কত হয় 3 আর কত হলে 12 হয় 9, হাতে 1, এটা হচ্ছে 3, তাহলে মানে 5। তাহলে বা এই 5 ওই পাশে পাঠালে তাহলে এটা 559/5। কেউ যদি ফ্র্যাকশন আলাদাভাবে করতে চায় অর্থাৎ মিশ্র করতে চায় করতে পারবে, অসুবিধা নেই। তো এটা আমাদের অ্যান্সার, অর্থাৎ পি এর মান বের করতে বলছিল, আমাদের পি এর মান বের হয়ে গেছে। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো, যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ছিল 11 অধ্যায়ের দ্বিতীয় পাঠের আলোচনা। পরবর্তী ভিডিওতে থাকবে 11.3 এর সম্পূর্ণ অংশ। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।